কফি শপে বসে আছে নীলা আর আকাশ। আজকে তাদের মাঝে 5 দিন পর দেখা আর কথা হয়েছে। আকাশ নীলার হাত ধরে বলতে থাকে, নীলা, কি হয়েছে তোমার? তুমি আমাকে এইভাবে অবহেলা করতেছো কেন? আজকে 5 দিন ধরে আমি তোমার বাসার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি, ফোন দিলে ফোন রিসিভ করো না। কি হয়েছে বলবে তো? আকাশ, আমার ব্রেকআপ চাই। আমি আর তোমার সাথে রিলেশন কন্টিনিউ করতে পারবো না। আমার অপরাধ কি? আমার সাথে রিলেশন কন্টিনিউ করবে না কেন? তোমাকে আমার ভালো লাগে না। আর তোমার তেমন টাকা পয়সাও নেই। যখনই দেখা করি তখনই কিছু খাই, ওই টাকাটা আমার পকেট থেকেই দিতে হয়। তাহলে তোমার সাথে রিলেশন করে আমার লাভটা কি বলো তো? সামান্য যদি খাবারের বিলটাই দিতে না পারো। নীলা, তুমি তো জানো আমাদের অবস্থা। নদীর ধারে জমি ছিল, সবগুলোই নিয়ে গেছে নদী। এবছর ধরে আমাদের চলাচলের অনেক কষ্ট হচ্ছে, না খেয়ে দিন পার করতেছি। আমি তো এসব শুনতে চাই নাই তোমার কাছে। তোমার পরিবারের সমস্যা, ওইটা আমাকে কেন বলো? আমি তো তোমার সাথে ব্রেকআপ করতে এসেছি। আমি আরেকজনের সাথে রিলেশন কন্টিনিউ করব। তুমি আমাকে মেসেজ দিবা না, ফোনও দিবা না। আর আমার বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করতে যেন না দেখি। যদি দেখতে পাই তাহলে আমি আব্বুকে বলবো যে তুমি আমাকে প্রতিদিন বিরক্ত করো। ব্রেকআপ, ব্রেকআপ, ব্রেকআপ। ভালো থেকো তুমি। এই বলে নীলা কফি শপ থেকে বের হয়ে চলে গেল। এদিকে আকাশ বসে আছে। এমন সময় ওয়েটার এসে বলতে লাগলো, স্যার, কফির বিলটা দিন। উনি তো চলে গেছে। উনি বিল দিয়ে যায় নাই। না স্যার, 120 টাকা, 2টা কফির দাম। আসলে ভাই, আমার কাছে কোনো টাকা নেই। আপনি এই ঘড়িটা রাখেন, কোথাও বিক্রি করলে 200 টাকার উপরে পেয়ে যাবেন। টাকা নেই? তাহলে গার্লফ্রেন্ড নিয়ে কফি শপে এসেছেন কেন? বেরিয়ে যান এখান থেকে। আর এই ঘড়ি দিয়ে কি করব? আপনার হাতের ফোনটা দিয়ে যান, না হলে আপনাকে এখানে আটকে রাখবো। না ভাই, এমনটা করবেন না। আপনি প্লিজ ঘড়িটা রাখেন। ঘড়িটা আমি 5,000 টাকা দিয়ে কিনে আনছি। এখন আপনি 2 টাকায় বিক্রি করে দিতে পারবেন? এসব আমাকে বুঝিয়ে লাভ নেই। ওইখানে ম্যানেজার আছে, ওনার সাথে গিয়ে কথা বলেন। আকাশ আর কিছু না বলে ভয়ে ভয়ে চলে গেল ম্যানেজারের কাছে। এদিকে ম্যানেজার উল্টো দিকে ঘুরে ফোনে কথা বলতেছে। আকাশ ডাক দিতেই ম্যানেজার সামনের দিকে ঘুরে বলতে লাগলো, কি ব্যাপার, কিছু বলবে তুমি? আসলে স্যার, আমি আর আমার গার্লফ্রেন্ড 2টে কফি খেয়েছি। এখন ওইটার বিল দিতে পারি নাই। আমার কাছে টাকাও নাই। আপনি যদি এই ঘড়িটা রাখতেন খুব ভালো হতো। ঘড়ি রাখতে হবে না, তুমি পরে একসময় এসে না হয় টাকাটা দিয়ে দিও। 120 টাকা, এটা ম্যাটার না। তুমি সত্যি কথা বলছো, তাই তোমাকে কিছু বললাম না। যাও এখন। আকাশ হাঁটতে হাঁটতে চলে আসলো কফি শপের বাইরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে এত দূর পর্যন্ত যাবে কি করে। আসার সময় তো নীলা নিয়ে এসেছিল, এখন তো সে আর নেই। এসব ভাবতে ভাবতে হাঁটতে লাগলো আকাশ। হাঁটতে হাঁটতে চলে আসলো অনেকটা পথ, সন্ধ্যাও হয়ে গেছে। এখন কি করব? সন্ধ্যাও তো হয়ে এসেছে। আমি কিভাবে বাড়ি যাব? এইখান থেকে না হলেও তো আরও 3 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। আর রাস্তা দিয়ে তো কোনো গাড়িও আসতেছে না। এখন কীভাবে যাব? এইসব ভাবছে আর হাঁটছে আকাশ। প্রায় 10 মিনিট হাঁটার পর কারো গুঙানোর শব্দ পেল। সন্ধ্যা হয়ে এসেছে, আশেপাশে কিছু দেখা যাচ্ছে না। আকাশ তার প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে লাইটটা জ্বালিয়ে আশেপাশে দেখতে লাগলো কেউ আছে কিনা, কিন্তু কাউকেই খুঁজে পাচ্ছে না। এমন সময় রাস্তার পাশে পুকুর থেকে পানির শব্দ পেল। পুকুর পাড়ে উঠতেই দেখতে পেল একজন পুকুর পাড়ে মাথাটা টেকিয়ে আছে কোনো রকমে। আকাশ আস্তে আস্তে পুকুরে নেমে লোকটাকে ওপরে নিয়ে আসলো। শরীরে আর্মি অফিসারের ড্রেস পরা। এটা দেখে আকাশ বলতে লাগলো, স্যার, আপনি এই সন্ধ্যাবেলায় এত নির্জন রাস্তায় কী করেন? আর আপনাকে এইখানে ফেলেই বা গেছে কারা? বাবা, তুমি যেই হোক না কেন, আমাকে বাঁচাও। আমার বুকে 2টা গুলি লেগেছে। আমি যদি এইভাবে আরও কিছুক্ষণ থাকি তাহলে আমি মারা যাব। আপনার কিছুই হবে না, আমি দেখতেছি কী করা যায়। এই বলে আকাশ লোকটাকে আস্তে আস্তে নিচে নামিয়ে আনলো। রাস্তার একপাশে শুয়ে দিয়ে লোকটাকে আকাশ দাঁড়িয়ে গেল রাস্তার মাঝখানে। কোনো গাড়ি আসতেছে না। প্রায় 12 মিনিট পর একটা মাইক্রো গাড়ি আসছে। এটা দেখে আকাশ গাড়িটিকে ইশারা করে দাঁড় করাতেই গাড়িটা দাঁড়িয়ে গেল। গাড়ির ভেতর থেকে ড্রাইভার বলতে লাগলো, কি ব্যাপার ভাই, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকেন? এখন যদি আপনাকে অ্যাক্সিডেন্ট করে চলে যেতাম, তখন কি হতো? ভাই, একজন মানুষ বিপদে পড়েছে,
ওনাকে দেখে মনে হচ্ছে আর্মি অফিসার। আপনি প্লিজ ওনাকে একটু হাসপাতালে নিয়ে চলেন। আমি যেতে পারবো না, সামনে থেকে সরে দাঁড়াও। ভাই, এই নেন, এটা আমার আম্মুর দেওয়া সোনার আংটি, এটা রাখেন। তবুও ওনাকে নিয়ে চলেন হাসপাতালে। ওনার বুকে গুলি লেগেছে 2টা। কোথায় উনি? ওই যে ওনাকে শুয়ে রেখেছি, আপনি প্লিজ আসেন। চলো তাড়াতাড়ি। আকাশ আর ড্রাইভার মিলে আর্মি অফিসারকে গাড়িতে তুলে নিয়ে চলে আসলো একটা বেসরকারি হাসপাতালে। ড্রাইভার নামিয়ে দিয়ে চলে গেল। এদিকে আকাশ তাড়াতাড়ি করে লোকটাকে নিয়ে চলে আসলো হাসপাতালের ভেতরে। ডাক্তার রুগীকে দেখে বলল, ও মাই গড, এটা তো সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন আবির হাসান। তাড়াতাড়ি ওনাকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাও নার্স। ওনার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখো। আমি এখনই ডাক্তার বিজয়কে ডেকে নিয়ে আসছি। নিয়ে যাচ্ছি ডক্টর। ডাক্তার চলে গেল আরেক ডাক্তারকে ডেকে আনার জন্য। কিছুক্ষণের মধ্যে অপারেশন শুরু হয়ে গেল। এদিকে আকাশ বসে আছে অপারেশন থিয়েটারের পাশের একটা বেঞ্চে। এমন সময় তার ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে তার আব্বু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই আকাশ আর আব্বু বলতে লাগলো, আকাশ, তুই কোথায় আছিস? রাত 9টা বেজে গেছে, এখনো আসতেছিস না কেন বাড়িতে? তোর আম্মু আর বোন চিন্তা করতেছে তোকে নিয়ে। আব্বু, আমি একটু আমার বন্ধুর বাসায় আইছিলাম, এখন আর আমাকে যাইতে দেই নাই। কালকে আসবো, রাখছি এখন। এই বলে আকাশ ফোনটা কেটে দেয়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার বিজয় বের হয়ে বলতে লাগলো, এই ছেলে, তুমি এখনই B+ রক্তের ব্যবস্থা করো 3 ব্যাগ। আমাদের কাছে 1 ব্যাগ আছে, ওনার মোট প্রয়োজন 4 ব্যাগ। একটা লাগিয়ে দেওয়া হয়েছে, এটা চলতেছে। তুমি 1 ঘন্টার মধ্যে আরও 3 ব্যাগ ব্যবস্থা করো। ডাক্তার, আমার B+, আমি দেব 3 ব্যাগ। আপনি প্লিজ আমার কাছ থেকে দেন। এই রাতে কাকে খুঁজবো গিয়ে? আপনি আমার কাছ থেকেই দেন। তুমি ছোট্ট মানুষ, তোমার কাছ থেকে 3 ব্যাগ নেওয়া যাবে না, 2 ব্যাগ নিতে পারবো। আপনি 2 ব্যাগ দেন আপাতত, পরে আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা, তুমি ভিতরে আসো। নার্স, ওনার কাছ থেকে 2 ব্যাগ রক্ত নাও। ওকে ডক্টর। নার্স আকাশের কাছ থেকে 2 ব্যাগ রক্ত নিয়ে এলো। এদিকে আকাশ বেড থেকে উঠে যেই হাঁটতে যাবে, এমন সময় মাথা ঘুরিয়ে পড়ে যায়। এটা দেখে ডাক্তার বলতে লাগলো, নার্স, ওনাকে বেডে শুয়ে দিয়ে একটা স্যালাইন লাগিয়ে দাও। আর তুমি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে তাদের এই বিষয়টা জানাও। ওনার বুক থেকে গুলি বের করে দিয়েছি। এই বলে ডাক্তার বিজয় চলে গেল ওইখান থেকে। এদিকে নার্স কল দিল সেনাবাহিনীর কন্ট্রোল রুমে। ওই পাশ থেকে কল ধরতে নার্স সব জানিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা পরে সেনাবাহিনীর পুরো টিম চলে আসে হাসপাতালে। সিনিয়র অফিসার ডাক্তার বিজয়ের সাথে কথা বলতে লাগলো, ডক্টর বিজয়, আমরা আমাদের স্যারকে ঢাকায় ভালো একটা হাসপাতালে নিয়ে যাব। আপনি সব ব্যবস্থা করেন। এইখানে আমাদের স্যারকে রাখতে পারবো না। স্যার, আমরা ক্যাপ্টেন আবির হাসানের বুকের ভিতর থেকে 2টা গুলি বের করে দিয়েছি। এখন উনি বিপদমুক্ত, আর এখন ওনাকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। আপনি এক কাজ করেন, ওনার বাড়ির লোককে খবর দেন, আর আপনার পুরো ফুল টিম নিয়ে চলে যান নিচে। আপনাদের কারণে অন্য মানুষদের সমস্যা হচ্ছে। ঠিক আছে ডক্টর বিজয়, আমরা স্যারের পরিবারকে এইখানে দিয়ে চলে যাব। ততক্ষণ আমাদের 2জন অফিসার এখানেই থাকবে। ঠিক আছে, 2 জনের বেশি আমরা আর কাউকে রাখতে পারবো না। সিনিয়র অফিসার চলে আসলো বাইরে। ক্যাপ্টেন আবির হাসান এর পরিবারকে জানাতেই 2 ঘন্টা পর ওরাও চলে আসলো। এদিকে আকাশের এখন ও স্যালাইন চলছে। এই প্রথম রক্ত দিয়েছে, তাই মাথা ঘুরে পড়ে গেছে। সকাল 6টা, আকাশের জ্ঞান ফিরতে দেখে সে বেডে শুয়ে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখে ফোন বন্ধ হয়ে গেছে, ব্যাটারিতে চার্জ নেই তাই। আকাশ আস্তে আস্তে বেড থেকে নেমে যেই চলে যেতে যাবে, এমন সময় পেছন থেকে একজন মহিলা বলে উঠল, এই ছেলে দাঁড়াও এইখানে। আকাশ দাঁড়াতেই ক্যাপ্টেনের স্ত্রী এসে বলতে লাগলো, তোমার বাড়ি কোথায়? তোমার নাম কি? আমার বাড়ি হচ্ছে সুন্দরনগর, 2 কিলোমিটার রাস্তা। এইখান থেকে একটা অটো নিলেই ওরা নিয়ে যাবে। আমার নাম আকাশ। তোমাকে অনেক ধন্যবাদ আমার স্বামীকে বাঁচানোর জন্য। এই নাও, এখানে 20,000 টাকা আছে, তুমি ভালো হল এনে খেয়ে নাও। আমার টাকার প্রয়োজন নেই আন্টি। একজন মানুষ বিপদে পড়েছে, ওনাকে বাঁচানো আমার কর্তব্য ছিল, ওইটাই পালন করেছি আমি।
আমি এই টাকাগুলো তোমায় খাওয়ার জন্য দিয়েছি। আর একজন নার্স বলল তুমি নাকি ড্রাইভার। কে সোনার আংটি দিয়েছো? এখান থেকে টাকা দিয়ে ওই রকম একটা আংটি বানিয়ে নিও। ঠিক আছে আন্টি, এখন তাহলে আমি যাই, আবারও অন্য কোনো দিন দেখা হবে আপনাদের সাথে। এই বলে আকাশ টাকাগুলো পকেটে রেখে চলে আসলো বাইরে। একটা অটো করে চলে আসলো তার গ্রামে। অটো ড্রাইভারকে টাকা দিয়ে হাঁটতে লাগলো আকাশ। বাজারের ভেতর দিয়ে যাচ্ছে এমন সময় তার বাবা পেছন থেকে ডাক দিয়ে বলতে লাগলো, আকাশ, এই আকাশ। আকাশ পেছনে পেতে দেখে তার বাবা দোকান থেকে সবজি কিনছে। এটা থেকে আকাশ তার বাবার কাছে চলে আসলো। আব্বু, আজকেও কি এই লাল শাক আর কুমড়ার তরকারি খেতে হবে আমাদের? রে আকাশ, জমি জমা চলে যাওয়ার পর আর কিছুই নেই। তুই এই বাজারগুলো নিয়ে যা, আমি চেয়ারম্যানের বাড়ি থেকে আসতেছি। দেখি ওনাকে কিছু বলে যদি উনি কিছু করতে পারে। আব্বু, এই নাও 10,000 টাকা, বাসার জন্য চাল ডাল আর যা যা লাগবে নিয়ে আসো। তুই এত টাকা কোথায় থেকে পেলি? কারো কাছ থেকে চুরি করিস নাই তো? না আব্বু, কারো কাছ থেকে চুরি করি নাই। আম্মু আমাকে একটা সোনার আংটি বানিয়ে দিয়েছিল, ওইটা বিক্রি করে 20,000 টাকা পাইছি। ও আচ্ছা, তুই যা, আমি যাওয়ার সময় নিয়ে যাব নে। এই নে, এই রুটিটা খাইতে খাইতে চলে যা। ঠিক আছে আব্বু, যাই তাহলে আমি। এই বলে আকাশ তার বাড়ির দিকে রওনা দিল। এদিকে ক্যাপ্টেন আবির হাসানের জ্ঞান ফিরতে দেখে তার স্ত্রী পাশে বসে আছে। তাকে দেখে জিজ্ঞেস করতে লাগলো, আরিফা, আমাকে যে ছেলেটা নিয়ে এসেছিল ওই ছেলেটা কোথায়? চলে গেছে নাকি? চলে যাওয়ার সময় আমি ওকে 20,000 টাকা দিয়েছি। প্রথম নিতে চাইনি, পরে আমি জোর করে দিয়ে দিয়েছি। ভালো করেছো। আমি সুস্থ হয়েই সববার প্রথম তার বাড়িতে যাব, তাকে এক নজর দেখার জন্য। আচ্ছা, তোমাকে কি ছেলের কোনো ঠিকানা দিয়েছে বা নাম বলেছে? ওর নাম আকাশ, সুন্দরপুর গ্রাম থেকে এসেছে। আর তোমার এমন অবস্থা হলো কি করে? আমাদের গাড়ি বা ও? মিশন শেষ করে আসার পথে তখন আমার উপর অ্যাটাক হয়। গাড়ি কোথায় এটা আমি সঠিক বলতে পারি না। আমার বুকে 2টা গুলি লাগার পরে আমি কোনো রকম রাস্তার পাশে একটা পুকুরে ডুব দিয়েছিলাম। কিছুক্ষণ পরে শত্রুরা চলে যেতেই আমি কোনো রকম পুকুর পাড়ের সাইডে এসে মাথাটা উপরে তুলে শ্বাস নেই আর গোঙাতে থাকি। আমার গোঙানোর শব্দ শুনে সেই ছেলেটা আমাকে বাঁচায়। রাস্তায় আমাকে শুইয়ে দিয়ে একটা গাড়ি দাঁড় করায়। গাড়িটা চলে যাবে তাই তার হাতের সোনার আংটিটা দিয়ে দেয় তাকে। আমি স্পষ্ট শুনতে পেরেছি মানুষের ভিতরে এখনো দয়া মায়া আছে আরিফা। হয়েছে, এখন চুপ করে থাকো তো। ডাক্তার তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে। আবির হাসান আর কোনো কথা বলল না। এদিকে মেঘ রুটিটা খেতে খেতে চলে আসে বাসায়। এসে দেখে তার বোন দরজার সামনে বসে পড়ে স্কুল ড্রেস পরে। তাকে দেখে আকাশ বলতে লাগলো, কি রে স্নেহা, স্কুলে যাস নাই? গিয়েছিলাম ভাইয়া, স্কুল থেকে বের করে দিয়েছে আমাকে 6 মাসের বেতন দিতে না পারায়। স্যার বলেছে বেতন দিয়ে স্কুলে প্রবেশ করার জন্য। আম্মু, এই নাও বাজার। আর স্নেহা, তুই আমার সাথে আয় তো, তোর স্কুলে যাব। কিন্তু ভাইয়া বেতন না দিলে তো ঢুকতে দিবে না আমাকে। তুই আমার সাথে আয়, দেখি তোকে কে ঢুকতে না দেয়। এই বলে আকাশ তার বোনকে নিয়ে চলে আসে স্কুলে। স্নেহাকে ক্লাসে বসিয়ে দিয়ে আকাশ চলে যায় প্রিন্সিপাল স্যারের কেবিনে। আকাশকে দেখে প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, আরে আকাশ, ভিতরে আসো, বাইরে দাঁড়িয়ে কেন? স্যার, আপনি আমার বোনকে স্কুলের থেকে বের করে দিয়েছেন কেন? ওর তো মাত্র 6 মাসের বেতন বকেয়া হয়েছে। অন্যান্য মানুষের যে 7 মাস, 8 মাস, 9 মাস এমন বকেয়া রয়েছে, তাদের কাছ থেকে টাকা চান না কেন? আকাশ, আমি শুধু তোমার বোনকে একা না, যাদের যাদের বকেয়া আছে তাদের বাড়িতে পাঠিয়েছি কাল বা পরশু দিনের মধ্যে বকেয়া পরিশোধ করার জন্য। আমি তোমাদের অবস্থা বুঝতে পারছি আকাশ, আমি হয়তো তোমাদের থেকে কিছু টাকা কম নিতে পারবো। কমও নিতে হবে না, বেশিও নিতে হবে না। আর কোনোদিন যদি আমার বোনকে এই স্কুল থেকে বের করে দিয়েছেন, তখন আপনার ওই গোপন ভিডিওটা পাবলিক করে দিব। এই নেন ওর 6 মাসের বেতন, আর সামনের মাসে তো পরীক্ষা, ওইটা টাকা সহ দিয়ে গেলাম। এই বলে আকাশ চলে গেল তার বোনের ক্লাসের সামনে।
এসে ম্যামের কাছ থেকে বলে স্নেহাকে বাইরে ডেকে এনে বলতে লাগলো, আমি তোর বেতন আর পরীক্ষার ফি জমা দিয়ে দিয়েছি। আর যদি প্রিন্সিপাল স্যার তোকে কিছু বলে আমাকে একবার বলবি শুধু, এরপর ওনার ব্যবস্থা করব। ধন্যবাদ ভাইয়া, তুমি একটু বসো, এই ক্লাসটা করিয়ে ছুটি দিয়ে দিবে, একসাথে না হয় বাড়িতে যাব। ঠিক আছে, যা ক্লাস কর গিয়ে। স্নেহা চলে যেতেই আকাশ চলে আসলো স্কুলের পাশের দোকানটাতে আর 2টা রুটি কলা খেয়ে পানি খেয়ে নিল। প্রায় 30 মিনিট পর স্নেহা স্কুল ছুটি দিতেই আকাশ আর স্নেহা চলে আসলো বাসায়। এদিকে আলামিন হোসেন ও আরও আগেই চলে এসেছে বাসায়। আকাশ ঘরে ঢুকতে যাবে এমন সময় তার মা বলতে লাগলো, আকাশ, ঘরে প্রবেশ করবি না, তুই বাড়ি থেকে বেরিয়ে যাই এক্ষুনি। কেন আম্মু, কি হয়েছে? তুমি আমার উপর এইভাবে রেগে আছো কেন? তুই আমার কাছে কিছু না বলে সোনার আংটিটা বিক্রি করে দিয়েছিস কেন? তোকে কি বলেছিলাম সোনার আংটিটা বিক্রি করতে? তোমাকে বললে বিক্রি করতে দিতা নাকি? তাই তো আমি শহরে গিয়ে বিক্রি করে এসেছি। রাগ করো না আম্মু, আমি খুব শীঘ্রই একটা না একটা জব পেয়ে যাব, তখন এরকম 1000টা সোনার আংটি বানাবো। তো যা যা ছিল সব কিছুই তো বিক্রি করে দিয়েছিস, আর তো কিছুই নেই তোর কাছে। আকাশের আব্বু, আমার কিছু গহনা আছে, এইগুলো বন্ধক দিয়ে কিছু টাকা আনিয়ে পরে আকাশের চাকরি হলে না হয় ওই গহনাগুলো ছাড়িয়ে আনবো। স্নেহার স্কুলের বেতনও তো দেয়া হয় নাই। আমি দিয়ে এসেছি, আর প্রিন্সিপাল স্যারও কিছু বলবে না। এখন কিছু খেতে দাও তো, খুব ক্ষুধা লাগছে। সকালে একটা রুটি খেয়েছি মাত্র। হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের সবার জন্য খাবার রেডি করতেছি। আকাশ হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া করে চলে যায় তার রুমে। ফোনটা চার্জে রেখে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। বিকেল 5টা। আকাশের ঘুম ভাঙলো তার মায়েটাকে। ঘুম থেকে উঠে চলে গেল বাজারে। আজিজুলের দোকানে বসে চা খাচ্ছে। এমন সময় আজিজুল বলতে লাগলো, কিরে আকাশ, তোর চাকরি বাকরি হবে না নাকি? 6 মাস ধরে তো ট্রাই করেই যাচ্ছিস, কোথাও তো তোর চাকরি হচ্ছে না। আল্লাহ হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিতেছে, দেখা যাক আর কতদিন নেই। হয়তো সামনেই আমার জন্য কোনো একটা সুখবর আসতে চলেছে। আল্লাহর জন্য তোকে ভালো একটা চাকরি পাইয়ে দেয়। তা নীলার খবর কি? ওর সাথে এখনো কথা হয় নাকি হয় না? কালকে আমার সাথে ব্রেকআপ করে চলে গেছে। তার নাকি অন্যজন পছন্দ আছে। আমিও তাকে বাধা দিই নাই। যে সম্পর্কের মধ্যে টাকা খুঁজে, ভালোবাসা খুঁজে না, সেই সম্পর্ক রেখে কী লাভ? 3 বছরের রিলেশন ভেঙে চলে গেছে, একদিন ঠিকই বুঝবে। তাই যেন হয় রে। আমিও দেখি কোনো একটা কাজে জয়েন করতে হবে। চায়ের দোকান চালিয়ে আর কতদিন সংসার চলবে? বিয়ে করলে তো আরেকজন হবে, তাকেও তো ভালো মন্দ খাওয়াতে হবে, তাই না? তা তো খাওয়াতে হবে, না খাওয়ালে চলবে নাকি? যাই হোক, তুই এক কাজ কর, আমি 15 দিন পর আবারও ঢাকা যাব আর একটা চাকরির ইন্টারভিউ দিতে। তুইও আমার সাথে যাস। যদি চাকরি হয়ে যায় তাহলে তো ভালোই। ঠিক আছে, যাবে নে, চল এখন বাসায় চলে যাই, আব্বু চলে এসেছে। আয় একটু ঘুরে আসি নদীর পাড় থেকে, অনেকদিন হলো ওই দিকটা যাই নাই। তা ঠিক, আচ্ছা চল যাই। আকাশ আর আজিজুল চলে গেল নদীর পাড়ে। বেশ কিছুক্ষণ শীতল বাতাস খেয়ে চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে আকাশ বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, সব টাকা তো শেষ করে ফেললাম। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়েছিল, ওইগুলোও আনি নাই, কিছু ফলও আনি নাই। এইভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়ব। এসব ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আকাশ একটা কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে ঢুকে দেখে আকাশ শুয়ে আছে। আকাশের কাছে এসে কপালে হাত দিতে দেখতে পেল আকাশের পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এটা দেখে আকাশের আম্মু বলতে লাগলো, কই গো আকাশের আব্বু, তাড়াতাড়ি মজলু চাচাকে ডাকে আনো, আকাশের গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কি বলো? এসব হঠাৎ করে আকাশের জ্বর? তুমি এক কাজ করো, আকাশের মাথায় একটু জল পট্টি দাও, আমি মজলু চাচাকে ডেকে আনি, উনি এসে না হয় কিছু ওষুধ দিয়ে যাবে। তাড়াতাড়ি যাও। আলামিন হোসেন হাঁটতে হাঁটতে চলে গেল মজলু চাচার বাড়িতে। মজলু চাচা বাসায় আছেন নাকি? আলামিন, বাসায় আছি। তুই এই অবেলায় এইখানে কি করিস?
বাসায় কারোর কিছু হয়েছে নাকি? আকাশের অনেক জ্বর এসেছে চাচা, আপনি একটু আমার সাথে আসেন আমাদের বাসায়, আকাশকে একটু দেখবেন। তুই একটু বাইরে দাঁড়া, আমি সব কিছু নিয়ে আসতেছি। আসেন। আলামিন হোসেন মজলুকে নিয়ে চলে গেল বাসায়। এদিকে আবির হাসান হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ল। তার পেছনে আরও 6 থেকে 7টা সেনাবাহিনীর গাড়ি। এমন সময় আবির হাসান তার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ড্রাইভার, গাড়িটা সুন্দরপুর গ্রামের দিকে নিয়ে যাও। স্যার ওইখানে গিয়ে কি করবেন? ওইখানে তো আমাদের তেমন প্রয়োজন নেই। তোমাকে যেটা বলেছি এটা করো। সরি স্যার, এখনই যাচ্ছি। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো সুন্দরপুর গ্রামের উদ্দেশ্যে। এদিকে মজলু চাচা আকাশকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে চলে যায়। এদিকে আবির হাসানের পুরো সেনাবাহিনীর টিম চলে আসে সুন্দরপুর গ্রামের ভেতরে। এতগুলো সেনাবাহিনীর গাড়ি এসে আজিজুলের দোকানের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই ছেলে, এই গ্রামে আকাশের বাড়ি কোনটা? স্যার সোজা গিয়ে শেষ মাথায় একটা কমলা রঙের 2তলা বিল্ডিং ঘর, ওইটাই আকাশের বাড়ি। তা স্যার আকাশকে খুঁজতেছেন কেন? দরকার আছে তাই। এই বলে ড্রাইভারকে গাড়ি চালাতে লাগলো। এইদিকে পুরো বাজারের মানুষ তাদের দোকান বন্ধ করে চলে আসে আকাশদের বাড়ির সামনে। আলামিন চৌধুরী সেনাবাহিনীর অফিসারদের দেখে বলতে লাগলো, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই তো আকাশদের বাড়ি, তাই না? জি স্যার, কিন্তু স্যার আমার ছেলে কি করেছে? আপনার ছেলেকে বলেন একটু বাইরে আসতে, ওর সাথে কথা আছে। স্যার ওর তো অনেক জ্বর এসেছে, বিছানা থেকে উঠতে পারছে না। আপনি যদি একটু গরিবের ঘরে ঢুকতেন তাহলে খুব ভালো হতো। চলেন। আলামিন আবির হাসানকে নিয়ে চলে আসলো আকাশের রুমে। এদিকে আকাশ বিছানায় শুয়ে আছে। তার মাথায় জলপটি দিয়ে দিতেছে তার ছোট বোন। আবির হাসানকে একটা চেয়ার দিতেই আবির হাসান চেয়ারে বসতে বসতে বলতে লাগলো, আপনার ছেলে জানেন কি কাজ করেছে? না স্যার, কি 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 করেছে আকাশ? 1 সপ্তাহ আগে আপনার ছেলে আমাকে বাঁচিয়েছে, আবার 2 ব্যাগ রক্তসহ সোনার আংটিটাও দিয়ে দিয়েছে আপনার ছেলে। কিন্তু আকাশ যে বলল সে সোনার আংটি বিক্রি করে টাকা এনেছে। ওইটা সোনার আংটি বিক্রি করার টাকা না, ওইটা আমার স্ত্রী দিয়েছিল তাকে খাওয়ার জন্য। আকাশ, আকাশ, আমাকে চিনতে পারছো? স্যার, আপনি আমাদের বাসায়? তোমাকে দেখতে আসলাম। তোমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, ওষুধ খেয়েছো? জি স্যার, খেয়েছি একটু আগে। তা তোমাদের বাড়ির এই অবস্থা কেন? আসলে স্যার আমাদের সকল জমিগুলো নদীর তীর থেকে একটু দূরে ছিল। কিছুদিন আগে নদী আস্তে আস্তে ভাঙতে ভাঙতে পারে আমাদের সকল জমি নদী হয়ে যায়। এরপর আর বাড়িটা ঠিক করতে পারি নাই। ও আচ্ছা, এই নেন, এইখানে 1 লক্ষ টাকা আছে। আকাশকে নিয়ে হসপিটালে যান, আর সুস্থ হলে এই কার্ডটা দিয়ে বলবেন আমাকে ফোন দেওয়ার জন্য, আমি তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিব। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের জন্য এত কিছু করেছেন। এটা তো সামান্য মাত্র। আপনার ছেলে ওই দিন আমাকে না বাঁচালে আজকে আমি কবরে থাকতাম। রাজু, এই রাজু। জি স্যার, বলেন। এই সুন্দরপুর গ্রামের যাদের যাদের সমস্যা আছে সবগুলো 2 দিনের ভিতরে একটা লিস্ট তৈরি করে আমাকে দেবে। আপনারা চিন্তা করবেন না, আমি সরকারের সাথে কথা বলে আপনাদের একটা ব্যবস্থা করব। ঠিক আছে স্যার, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা চিন্তা করার জন্য। আমাকে ধন্যবাদ না দিয়ে আকাশকে দিন, ভালো করে তুলুন তাকে। সে আপনাদের এই গ্রামের নাম চারিদিকে ছড়িয়ে দিয়েছে। আবির হাসান আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল এখান থেকে ঢাকায়। এদিকে গ্রামের সকল মানুষ আকাশের জন্য প্রতিদিন কিছু না কিছু নিয়ে যাচ্ছে। দেখতে দেখতে আকাশ 5 দিনের ভেতরে পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেল। রাতে খাওয়া দাওয়া করে আকাশ বসে আছে। এমন সময় তার আব্বু বলতে লাগলো, আকাশ এখন তুই সুস্থ আছিস? ও স্যারকে ফোন দে, উনি তো বলল তোকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। আব্বু, খাওয়া দাওয়া করে নি, এরপর ওনাকে ফোন দিব। যদি একটা চাকরি হয়ে যায় তাহলে তো ভালোই হলো। আকাশ তার বাবার সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে নিল। রাত প্রায় 11টা। আকাশ ভিজিটিং কার্ড থেকে নাম্বারটা তুলে ফোন দিল আবির হাসানকে।
কয়েকবার রিং হতেই আবির হাসান ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? স্যার আমি আকাশ বলছিলাম। ও আচ্ছা, তা কেমন আছো? জ্বর কমেছে তোমার? জি স্যার, আমার জ্বর কমেছে, আমি এখন পুরোপুরিভাবে সুস্থ আছি। এখন চাচ্ছিলাম কি ঢাকায় যাওয়ার জন্য। আপনি যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। তুমি এক কাজ করো, ওই কার্ডে দেখো একটা ঠিকানা দেওয়া আছে, ঠিক ওই জায়গায় এসে আবির হাসানের বাড়ি কোনটা বললেই সবাই দেখিয়ে দিবে তোমাকে। তুমি সোজা বাড়িতে চলে আসবে। ঠিক আছে স্যার, আমি কালকে সকালেই রওনা দিব এখান থেকে। তাড়াতাড়ি আইসো, রাখলাম তাহলে এখন। ঠিক আছে স্যার। আকাশ ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে গেল। সকাল 6টা, ঘুম ভাঙলো আকাশের মায়েরটাকে। আকাশ, সকালে হয়েছে, ওঠ এখন। তুই না ঢাকা যাবি বললি? আম্মু, উঠতেছি। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। একের পর এক গাড়ি পাল্টিয়ে পাল্টিয়ে চলে আসলো সেই ঠিকানায়। আকাশ গেট দিয়ে প্রবেশ করতে যাবে, এমন সময় একজন অফিসার আটকিয়ে বলতে লাগলো, ওই ছেলে ভিতরে কোথায় যাইতাছো? আমি আবির হাসান স্যারের সাথে দেখা করতে এসেছি, উনি আমাকে বলেছে আসার জন্য। তোমার নাম কি আকাশ? জি স্যার, আমার নাম আকাশ। যাও ভিতরে যাও। আকাশ ভেতরে চলে আসলো। আশেপাশে একবার তাকিয়ে দেখে নিল পরিবেশটা কেমন। পরিবেশটা বেশ সুন্দর। আকাশ কলিং বেল দিতেই ক্যাপ্টেনের স্ত্রী এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আরে আকাশ, তুমি এখানে? জি ম্যাম, স্যার আমাকে আসতে বলেছে। স্যার কি বাসায় আছে নাকি কাছে? একটু আগেই ফোন দিয়েছিলাম, বলেছে 1 ঘন্টা পরে আসতেছে। তুমি বসো, তোমার জন্য চা বানিয়ে আনতেছি। ঠিক আছে ম্যাম। আরিফা চলে গেল রান্নাঘরে। এদিকে আকাশ ফোন দিয়ে বাড়িতে জানিয়ে দিল যে সে পৌঁছে গেছে। বেশ কিছুক্ষণ পর আরিফা বেগম হাতে 1 কাপ চা এনে আকাশের হাতে দিল। এদিকে আকাশ চুপচাপ বসে চা খাচ্ছে। এমন সময় আরিফা বেগম বলতে লাগলো, আকাশ, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় তো ম্যাম সবাই আছে, আমি, আব্বু, আম্মু আর আমার একটা ছোট বোন আছে। ও আচ্ছা, তা কিসে চাকরি নেবে তুমি? যেটা ভালো হয় ওইটাই নিব। আমাদের আর্থিক সমস্যা অনেক, স্যার হয়তো আপনাকে বলেছে। আমাকে বলেছে সব কিছুই। তোমার স্যার ব্যবস্থা করে দেবে, তুমি চিন্তা করো না। ওই তো কলিং বেল বেজেছে, তোমার স্যার এসেছে হয়তো। বসো তুমি, আমি দরজা খুলে দিয়ে আসি। ঠিক আছে, যান তাহলে আপনি। আরিফা চলে গেল। এদিকে আকাশ সোফায় বসে আছে। এমন সময় ক্যাপ্টেন আবির হাসান এসে আকাশের পাশে বসে বলতে লাগলো, কি খবর ইয়াংম্যান? এই তো স্যার ভালো, আপনার কি খবর স্যার? আমার অলওয়েজ আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি বসো এইখানে, আমি আসতেছি ফ্রেশ হই। ঠিক আছে স্যার। ক্যাপ্টেন চলে গেল তার রুমে। এদিকে আকাশ বসে বসে ফোন টিপছে। প্রায় 30 মিনিট পর ক্যাপ্টেন আবির হাসান নিচে নেমে আসলো। টেবিলে থাকা আকাশের ফাইলটা হাতে নিয়ে ভেতর থেকে সার্টিফিকেটগুলো বের করে দেখতে লাগলো। দেখা শেষ হতেই ক্যাপ্টেন বলতে লাগলো, আকাশ, তুমি সিক্রেট আর্মি কমান্ডোর যোগ দিয়ে দাও। এইখানে মোটামুটি ভালো টাকার বেতন আছে। স্যার যেটা ভালো হবে এটাই আমি করব। আমাকে কবে থেকে জয়েন করতে হবে? কালকে লাস্ট ডেট। তুমি সব কাপড় নিয়ে এসেছো তো? জি স্যার, সব কিছুই নিয়ে এসেছি, আর কোনো কিছু বাকি নেই। আচ্ছা আরিফা, তুমি আকাশকে উপরের একটা রুম দেখিয়ে দাও। আকাশ কিছুদিন থাকুক আমাদের বাসায়, পরে যখন অফিসে জয়েন করবে তখন না হয় অফিস থেকে যেখানে থাকার জায়গা দেয় ওইখানে থাকতে হবে। আকাশ, আমার সাথে এসো, আমি তোমাকে একটা রুম দেখিয়ে দিই। আকাশ আরিফা বেগমের সাথে চলে গেল ওপরে। একটা রুম দেখিয়ে দিতে আকাশ রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। বিকেল 5টায় ক্যাপ্টেন আবির আকাশকে নিয়ে চলে আসলো ক্যাম্পে। একটা ফর্ম নিয়ে পূর্ণ করে দিয়ে দিল। আকাশ, কাল থেকে তোমাকে এইখানেই থাকতে হবে এবং একটানা 3 মাস তোমাকে ট্রেনিং করতে হবে। 3 মাসের মধ্যে কোথাও যাওয়া যাবে না এবং প্রয়োজন ছাড়া ফোনও করা যাবে না কাউকেই। ঠিক আছে স্যার, তবে আপনি যদি মাঝে মধ্যে গিয়ে দেখে আসতেন খুব ভালো হতো। আমি যাব, সরকারের সাথে কথা বলেছি। আমি কিছুদিন পর ওইখান দিয়ে বেড়িবাঁধ দেওয়া হবে, আমি থাকবো ওইখানে। ঠিক আছে স্যার।
তাহলে আমি আজকেই চলে আসবো এখানে। আজকে আসার দরকার নেই, তোমাকে আমি সকালে নিয়ে আসবো। 10টা থেকে ট্রেনিং শুরু হবে। আচ্ছা স্যার। আকাশ ক্যাপ্টেনের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলো সব কিছু। দেখা দেখি শেষ হতেই বাড়িতে চলে আসলো। রাতে খাওয়া দাওয়া করে আকাশ চলে গেল রুমে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, আমি কি 3 মাসের ট্রেনিং কমপ্লিট করতে পারবো? আগে তো কখনোই পরিবার ছাড়া থাকি নাই, এখন থাকবো কি করে? না, আমাকে থাকতেই হবে, আমাকে আমার পরিবারের হাল ধরতেই হবে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল আকাশ। রাত পার হয়ে সকাল হলো। আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার সবগুলো ব্যাগের ভেতরে ভরে নিয়ে চলে গেল নিচে। আকাশকে এত সকালে উঠতে দেখে ক্যাপ্টেন তো বেশ অবাক। আকাশ, এখনো তো 7টা বাজে নাই, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছো যে? স্যার, আমি গ্রামের ছেলে, প্রতিদিন পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে আমার। আর এই ঢাকা শহরে ঘুম ভাঙবে এখন গাড়ির হর্নের শব্দে। এটা ঠিক বলেছো। আজকে কতদিন হলো গ্রামে যাই না, দেখি 2 বা 3 দিনের জন্য গ্রামে যাব। আরিফা, তোমার ভাইকে জানিয়ে দাও আমরা আসতেছি আজকে। আর মজা করো না তো। ওরে আগেও 3বার বলেছেন, কিন্তু যাই নাই। ওইদিকে ভাবিও রান্না করে রেখেছিল 3বারই। এবার সত্যিই যাব। আচ্ছা, জানানোর দরকার নেই, আমরা গিয়ে না হয় সারপ্রাইজ দিয়ে দিব। এইটাই করব। দুজন টেবিলে আসো, খাবার দিয়ে দিই। আকাশ টেবিলে বসে আশেপাশে কি যেন খুঁজছে। এটা দেখে আবির বলতে লাগলো, আকাশ, তুমি কি কিছু খুঁজতেছো? আসলে স্যার, আমি এই বাড়িতে আসার পর বাড়িটা নীরব দেখতেছি। আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। আমার 2টা মেয়ে আছে, এখন ওরা ঘুমাচ্ছে। 12টার সময় ঘুম থেকে উঠবে। ও আচ্ছা, বাড়িটা নীরব নীরব লাগছিল তো, তাই জিজ্ঞাসা করছিলাম, কিছু মনে করেন না। আমি আবার কি মনে করব? তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তোমাকে নিয়ে আবার দিয়ে আসবো এইখানে। এরপর একটু অফিসে গিয়ে কাজ করে বাসায় এসে আমার শালার বাড়িতে যাব। দুজন খাওয়া দাওয়া শেষ করে চলে গেল ক্যাম্পে। আকাশকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল আবির। এদিকে আকাশ কয়েকজনের সাথে অনেক ভাব জমিয়ে ফেলেছে। আকাশ সবার সাথে ট্রেনিং দিতে লাগলো। কমান্ডাররা যা যা বলছে সবাই তাই করছে। আস্তে আস্তে সময় কাটতে লাগলো। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে দেখতে দেখতে কেটে গেল 3 মাস। 100 জনের থেকে 20 জন টিকে রয়েছে এইখানে। এই 20 জনের মধ্যে আকাশও আছে। কমান্ডার সবার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমাদের কাজ স্টার্ট হবে কাল থেকে। তোমরা 20 জন আছো, 20টা গ্রুপ করে দেওয়া হবে। সবার সাথে একজন একজন করে মেয়ে থাকবে, তারাও সিক্রেট আর্মি অফিসার। কাল থেকে একটা মিশনে নামবে সবাই। এইখানে তোমরা যারা আছো, মনে করো তোমরা কাউকে চেনো না, সবাই একে অপরের শত্রু। তোমাদেরকে এইভাবেই কাজ করতে হবে, যাতে শত্রুরা তোমাদের সাথে পেরে না উঠতে পারে। সবাই একসাথে আসো, আমার সাথে তোমাদের ড্রেসগুলো দিয়ে দেই। কমান্ডার সবাইকে ড্রেসগুলো দিয়ে দিল। সবাই ড্রেস পরে খুব খুশি। 3 মাস এই ড্রেসটার জন্য অনেক কষ্ট করেছে। সবাই ড্রেস পরে সামনে আসতেই কমান্ডার আবার বলা শুরু করলো, ওই যে স্ক্রিনে একটা ছবি দেখতেছো, এই হচ্ছে রকি। দুনিয়ার যত খারাপ লোক আছে তাদের বস সে। আমরা তাকে অনেকবার ধরতে গিয়েও ব্যর্থ হয়েছি। এর কারণ হচ্ছে এই রকি তার বুদ্ধিমাত্রা দিয়ে যে কোনো লোকের রূপ নিতে পারে, তাকে ধরা অসম্ভব হয়ে পড়ে। এই দেখো, গত বছর আমরা তার লোকেশন ট্র্যাকিং করতে পেরেছিলাম। এই জায়গায় যাওয়ার সাথে সাথে আমরা কাউকে খুঁজে পাই নাই, শুধু পেয়েছি একটা চিরকুট। ওইটাতে লেখা ছিল 1784। আজ পর্যন্ত আমরা এই 4টা সংখ্যার কোনো মানে খুঁজে পেলাম না। স্যার, এটা আমরা ধরে নিতে পারি কোনো জায়গা বা বাড়ির নাম্বার বা অন্যান্য কিছু। 1784, এটার মানে সবাইকে জানতে হবে, তাহলেই আমরা রকিকে খুব তাড়াতাড়ি ধরতে পারবো। আকাশ, তুমি কথাটা হয়তো বুঝতে পারো নাই। সে একজন টেরোরিস্ট, তার কাছে আমরা সামান্য পোকা। আমরা সামান্য পোকা পেলেও কিন্তু স্যার, আমরা তাকে কামড় দিয়ে আমাদের যে বিষগুলো আছে ওইটা তার উপর ছড়িয়ে দিতে পারি। সো আমাদের সামান্য পোকা ভেবেই ছেড়ে যান। আমাদের সাথে কে কে থাকবে ওইটা একটু দেখিয়ে দিলে ভালো হবে। গার্লস, তোমরা সবাই এইদিকে আসো। 19 জন মেয়ে আসতেই কমান্ডার বলতে লাগলো, তোমাদেরকে নাম দেওয়া হয়েছে, তাদের সাথে চলে যাও তোমরা।
আমি তাদের তথ্য পাঠিয়ে দেব। যে তাকে ধরতে পারবে তার জন্য পুরস্কার দেওয়া হবে সরকার থেকে। স্যার একটু ওয়েট, সবাই তো সবার সাথে চলে গেছে, কিন্তু আমার পার্টনার কোথায়? আমি কি একা থাকবো? একা থাকবে না তোমরা, ও পার্টনার আছে, ওই যে আসতেছে দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে প্রিয়া, অনেক ইন্টেলিজেন্ট একজন কমান্ডার। ক্যাপ্টেন আবির স্যার বলেছেন তোমাকে ওনার সাথে দেখার জন্য। ও আচ্ছা, হাই আমি আকাশ। হ্যালো, আমি প্রিয়া। স্যার, আমাদের মিশন কি স্টার্ট হয়েছে? হয়েছে, তোমরা তোমাদের কাজ শুরু করতে পারো। আকাশ, কাম হিয়ার। আকাশ প্রিয়ার পিছু পিছু যেতে লাগলো। বড় একটা কেবিনে বসে আছে দুজন। এমন সময় দেওয়ালে কিছু ছবি ফুটে উঠল। ছবিগুলো হচ্ছে রকির। আকাশ, এটা হচ্ছে রকি। আমি এই আর্মি অফিসার হওয়ার পর থেকে অনেক চেষ্টা করেছি তাকে ধরার জন্য, কিন্তু ধরতে পারি নাই। অনেক ফাঁদ পেতেছিলাম, কিন্তু ওই ফাঁদগুলো তো আমরা নিজেরাই আটকে যাই বারবার। এই দেখো, কিছু পিক আর কিছু ডকুমেন্টস। এগুলো ছাড়া আমাদের কাছে আর কিছুই নেই যে আমরা তাকে চিনতে পারবো। হ্যাঁ, আপনারা এইগুলো নিয়েই পড়ে থাকেন, মেন যে কাজ ওইটাই তো করতেছেন না। আকাশ, আমাকে বুঝতে এসো না। তুমি মাত্র জয়েন করেছো, একদিন হয়নি। আর আমি 2 বছর ধরে কাজ করতেছি। তা ঠিক আছে, 2 বছর ধরে কাজ করতেছেন, এটা আমাকে কমান্ডার স্যার বলেছে। সবার আগে 1784 এইটার মানে খুঁজেন, এরপর বাকিটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। এতই যখন বোঝো তাহলে আমার সাথে এসেছো কেন? নিজে একা একা মিশনটা কমপ্লিট করো গিয়ে। আমাকে যদি একা বলা হতো তাহলে আমি একাই করতে পারতাম, আমার কোনো পার্টনার লাগতো না। কিন্তু আপনাকে আমার সাথে দিয়েছে, আর আপনি আমার সিনিয়র, আপনার কথা তো মানতেই হবে, তাই না? যেহেতু বুঝেছো, সো চুপচাপ দাঁড়িয়ে থাকো, বেশি বক বক করবে না। পারলে কিছু কাজের কথা বলো। আমি তো কাজের কথাই বলতেছি, আপনি তো সেই ঘুরে ফিরে আগের জায়গাটাই যাইতেছেন। রকি এমন রকি তেমন, ছাড়েন তো এসব রকি ডকির কথা। পারেন নাই ধরতে, পারবি 2 বছরে, এখন আরেকজনকে সুযোগ দেন, তার কথা মতো চলেন। কি হয়েছে? 2 জন ঝগড়া করতেছো কেন? আকাশ, কি হয়েছে? স্যার, প্রিয়া ম্যাম বারবার জিলাপির প্যাচের মতো এক জায়গায় ঘোরাঘুরি করতেছে। আমি একটা কথা বললে এটা শুনতেছে না, আবার আমাকে ভয় দেখিয়ে বলে আমি তার সিনিয়র, আমার কথা শুনতে হবে। প্রিয়া, তুমি যেহেতু 2 বছর চেষ্টা করেছো, তাকে ধরতে পারো নাই, সো তুমি আকাশকে একটা সুযোগ দিয়ে দেখো সে কি করে, তার কথা মতো একটু চলো। স্যার, আমি 2 বছর ধরে কিন্তু এই কাজটা করতেছি। রকি কিন্তু অনেক ভয়ঙ্কর। আমি 2 বছরে যা জানতে পেরেছি। আকাশ, তুমি এই মিশনটা একাই কাজ করবে, তোমার সাথে কাউকে দেওয়া হবে না। প্রিয়া, তুমি ক্যাম্পে যাও, এইখানে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এভিডেন্সগুলো নাও। ঠিক আছে স্যার। আর মিস্টার আকাশ, মিশন কমপ্লিট করতে না পারলে আপনি এই কাজ ছেড়ে চলে যাবেন। আর যদি আমি রকিকে ধরে আনতে পারি তখন কি করবেন? তখন ক্যাপ্টেন স্যার যা বলবে আমি তা মানতে বাধ্য হব। ঠিক আছে, তাহলে আপনি যান, যদি দরকার পড়ে তাহলে আমি আপনাকে ডাক দিব কিছু তথ্য নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমি গেলাম। প্রিয়া চলে যেতেই ক্যাপ্টেন আবির হাসান আকাশের কাঁধে হাত রেখে বলতে লাগলো, আকাশ, মেয়েটা রাগ বেশি, তাই না? জি স্যার, তবে রাখলে বেশ কিউট লাগে। সে যাই হোক স্যার, আমাদের কাছে কি এই কয়েকটাই এভিডেন্স আছে নাকি আরও আছে? আমাদের কাছে এইগুলোই আছে, আর বেশি কিছু নেই। তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে, রকি কিন্তু সত্যি অনেক ভয়ঙ্কর। ঠিক আছে স্যার, আমি আমার কাজ সাবধানে করব। আপনি যান তাহলে, যদি প্রয়োজন হয় আমি আপনাকে বলবো। ঠিক আছে, এখন গেলাম তাহলে আমি। ক্যাপ্টেন চলে গেল। এইদিকে আকাশ ভাবতে লাগলো এর অর্থ কী। প্রায় 2 ঘন্টা ভাবার পর আকাশ তার ফোনটা বের করে ফোন দিল ক্যাপ্টেনের নাম্বারে। একবার রিং হতেই ক্যাপ্টেন ফোনটা রিসিভ করলো। হ্যাঁ আকাশ, বলো কি বলবে? স্যার, আমি একটা জায়গায় যেতে চাই। এখন আবার কোথায় যাবে তুমি? স্যার, আমি একটু নয়নপুর যাব, ওইখানে কাজ আছে একটা। কোনো এভিডেন্স পেয়েছো কি?
ধরে নিতে পারেন এমনটাই। আমার একটা বাটন ফোন লাগবে, একটা পিস্তল লাগবে আমার নিজেকে সুরক্ষা করার জন্য। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি এক্ষুনি। আকাশ ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর ক্যাপ্টেন আসলো আকাশের কেবিনে। আকাশের হাতে একটা পিস্তল, একটা বাটন ফোন আর ছোট্ট পলিথিনের ভেতরে কি যেন দিল। স্যার, এটার ভিতরে কি আছে? এটা হচ্ছে এক ধরনের কয়েল গুঁড়া। এইগুলো তো একটু আগুন ধরিয়ে দিলে বেশ কিছু জায়গা ধোঁয়ার কারণে অন্ধকার হয়ে যাবে, আশেপাশে কেউ কিছু দেখতে পারবে না। এটা রাখো, কাজে আসবে। ঠিক আছে স্যার, দোয়া করবেন আমার জন্য যাতে সফল হয়ে ফিরে আসতে পারি। দোয়া রইল তোমার উপর, ফিরে আসো সফল হয়ে তুমি। আকাশ তার সব কিছু পাল্টে ফেলল, পোশাক থেকে শুরু করে সব কিছু। বাস কন্ট্রাক্টর এসে একটা নয়নপুরের টিকিট কেটে দিল। টিকিট কাটার পর আকাশ উঠে গেল বাসে। জানালার পাশের সিটে বসে পড়ল আকাশ। ব্যাগ থেকে একটা রুটি বের করে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বাস রওনা দিল নয়নপুরের উদ্দেশ্যে। প্রায় 7 ঘন্টা পর আকাশ পৌঁছায় নয়নপুর বাস কাউন্টারে। এসে দেখে এখানে কোনো কিছুই নেই, সন্ধ্যাও হয়ে এসেছে। আকাশ চলে আসলো একটা হোটেলে। টেবিলে বসে আছে খাবারের জন্য। এমন সময় একটা ছেলে খাবার দিয়ে নিয়ে আসলো। ভাই, আপনার খাবার আরও কিছু লাগবে নাকি? না ছোট ভাই, আর কিছু লাগবে না। তবে তোমার জানার মধ্যে এই নয়নপুরে কোনো কাজ আছে? ভাই, কাজ তো অনেক আছে। আপনি কী কাজ করতে চান সেটা বলেন, আমি আমার ওস্তাদের সাথে কথা বলে আপনাকে কাজের ব্যবস্থা করে দিব। যে কোনো কিছু কাজ পাইলেই হবে। আমি একা মানুষ, খেয়ে দিয়ে দিন পার করতে পারলেই চলবে। আচ্ছা, আপনি বসে খাবার খান, আমি আসতেছি। এই ছোট 1784 বাড়িতে হাসান ভাই আছে, এই নে খাবার আর টাকাটা দিয়ে যাও তাকে। ঠিক আছে, যাইতেছি। সেটা চলে গেল। আকাশ বসে বসে খাবার খাচ্ছে আর জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, আপনারা কি এইরকম বাড়ির সংখ্যা ধরেই বলেন যে এই বাড়িতে খাবার দিয়ে আসতেছে, ওই বাড়িতে দিয়ে আসতে? না ভাই, সবার বাড়ি তো একটা একটা নাম আছে। তবে আমি এইখানে কাজ করতেছি 4 বছর ধরে। 1784 এই বাড়ির কোনো নাম দেখি না, না তো দেখেছি এই বাড়ির দরজা খুলতে। তাহলে আপনি কাকে বললেন যে খাবার দিয়ে আসতে? এই বাড়িতে একজন লোক থাকে, বেশ আজীব টাইপের, বিভিন্ন সময় বিভিন্ন লোক সাথে। আজকে হয়তো টিচার, কালকে হয়তো রিক্সা চালক। তাকে দেখে চিনাই যায় না। তাহলে আমি ঠিক জায়গায় এসেছি। এই নেন ভাই আপনার টাকাটা। ভাই, এইখানে থাকার কোনো জায়গা হবে নাকি? এইখানে তো জায়গায় নেই, আপনি বসেন। ছোট আসুক, সে আসলে আমি তাকে ওই বাড়িতে পাঠাবো। আপনাকে থাকার জায়গা দিতে পারবে কি না জিজ্ঞেস করার জন্য। ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। এটা তো সামান্য। তা আপনি কোথায় থেকে এসেছেন? আমি সুন্দরপুর গ্রামে থাকতাম, ওই জায়গায় কাজ নেই। এক ভাই বলেছে যে এই নয়নপুরে কাজ আছে, ওনার সাথে এসেছিলাম। ইনি যে নেমে কোথায় গিয়েছে আমি আর খুঁজে পাই নাই তাকে। ও আচ্ছা, এই কথা। তাহলে চিন্তা নেই, আমরা আছে যে কোনো একটা কাজ ব্যবস্থা করে দিয়ে দিব আপনাকে। ভাই। আকাশ বসে রইল ওইখানে। বেশ কিছুক্ষণ পর ওই পিচ্চি ছেলেটার সাথে একটা লোক এসে বলতে লাগলো, এই ছেলে, চল আমার সাথে। আপনার সাথে আমি কোথায় যাব? ভাই, ওরা আপনাকে কাজ দিবে, আপনি ওদের সাথে যান। ও আচ্ছা, চলেন ভাই, তাহলে যাওয়া যাক। লোকটার সাথে হাঁটতে লাগলো আকাশ। বেশ কিছুক্ষণ হাঁটার পর লোকটা আকাশকে জিজ্ঞেস করতে লাগলো, কিরে, এই এলাকায় তোকে আসার জন্য কে বললো? আমি তো ভাই অন্য এলাকায় যাওয়ার জন্য যাচ্ছিলাম কাজের খোঁজে। বাসে আমার পাশের সিটে একজন লোক বসেছিল। সে বলল যে নয়নপুর এলাকায় নাকি কাজ আছে, তাই আর আমি অন্য এলাকায় যাই নাই। ও আচ্ছা, তা তোর বাসায় কে কে আছে? আমি একাই ভাই। 2 বছর আগে আমার আম্মু আব্বুর কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও আচ্ছা, তা মানুষ খুন করতে পারবি নাকি? মানে কি বলতেছেন ভাই? মানুষ খুন করতে যাবে কেন আমি? তোকে তো এই কাজের জন্য নিয়ে যাইতেছি, মানুষ খুন করতে হবে। এর বদলে তুই অনেক টাকা পাবি। 1 বছরের মধ্যে তুই ঢাকার মধ্যে সবচেয়ে বড় লোক থাকবি। তাহলে ভাই আমি রাজি আছি।
কিন্তু আমি তো বন্দুক বা পিস্তল চালাতে পারি না। আমরা আছি কিসের জন্য? আমরা তোকে পিস্তল চালানো শেখাবো, তুই চিন্তা করিস না। তাহলে ভাই আমি কাজ করতে রাজি আছি, কিন্তু ভাই আমার একটা খারাপ অভ্যাস আছে। আমাকে আগের লোকটার ব্যাপারে সব জানতে হবে, এরপর আমি তাকে মারতে পারবো। তোকে শুধু সুপারি দেওয়া হবে, তুই শুধু খুন করবি, আর কিছুই করতে হবে না। না ভাই, তাহলে আমি করব না। আমি গেলাম, সকাল হলে অন্য কোনো এলাকায় চলে যাব, ওইখানে কোনো না কোনো কাজ পেয়ে যাব। যেতে হবে না, তুই যেইভাবে বললি ওইভাবে তোকে বলা হবে, তবে লোকটা যাতে মারা যায়। সেটা নিয়ে চিন্তা করবেন না, একবার শুধু পিস্তল চালানো শিখে যাই, সে যেখানেই থাকুক না কেন ওই জায়গা থেকেই তাকে মেরে ছবি পাঠিয়ে দিব। সাব্বাস, তোকে দিয়েই কাজ হবে আমাদের। চল এখন ভাইয়ের সাথে তোর কথা বলিয়ে দিই। চলেন। আকাশের লোকটা চলে আসলো একটা বড় বাড়িতে, গেট দিয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে ঢুকে গেল। লোকটা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই এইখানে বসে থাক, আমি ভাইকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যান। লোকটা চলে গেল ভেতরে। এদিকে আকাশ বসে রইল সোফায়। এমন সময় তার ফোনটা কেঁপে উঠল। পকেটে থাকা ফোনটা বের করতেই দেখতে পেল ক্যাপ্টেন একটা মেসেজ করেছে। আকাশ ক্যাপ্টেনের মেসেজের কোনো উত্তর দিল না, আবার ফোনটা পকেটে রেখে দিল। বেশ কিছুক্ষণ পর একটা পাঞ্জাবি পরা লোক হাতে সিগারেট নিয়ে এসে সোফায় বসতে বসতে বলতে লাগলো, ফারহান, মালটাকে চেক করেছিস তো? জি ভাই, চেক করেছি, আর সে এই এলাকায় ঢোকার আগেই তার ব্যাপারে সব কিছু জেনে গেছি। ওর মা বাবা মারা গেছে, সে এই দুনিয়ায় একা। আমি তো এমন একটা ছেলেই চাচ্ছিলাম, তবে ওর সাহসের পরীক্ষা দিতে হবে একটা। ওর হাতে একটা পিস্তল তুলে দে। এই নে পিস্তল। ভাই যা বলে তাই কর। এই পিস্তলটা নিয়ে ফারহানের কপালে গুলি কর দেখি, তোর কত সাহস আছে। আকাশ পিস্তলটা হাতে নিয়ে আকাশের কপাল বরাবর পিস্তলটা ধরে ট্রিগারটা চাপ দিতেই ফটাস করে একটা আওয়াজ হলো। আকাশ চোখ খুলে দেখে ফারহান এখনো দাঁড়িয়ে আছে। ভাই আমি তো গুলি করেছি, উনি মরল না কেন? ওরে বলদ, এর বাচ্চা পিস্তলের ভিতরে চেক করে নিবি না বুলেট আছে কি নেই? তবে তোর সাহসের তারিফ করতে হয়, তোকে দিয়ে কাজ হবে। ফারহান, ওরে একটা রুম দেখিয়ে দে, কালকে সকালে পিস্তল কিভাবে চালাতে হয় এটা একটু শিখিয়ে দিস, তাহলেই হবে। কালকে না হয় ডিল নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, তবে আপনার নামটাই তো জানা হলো না। ওনার নাম হচ্ছে রকি, সবাই তাকে রকি ভাই বলে ডাকে। আমি রকি ভাই বলতে পারবো না, শুধু রকি বলেই ডাকবো। তুই আমার সামনে আমার ভাইয়ের নাম ধরে ডাকতেছিস? তোর সাহস তো কম না। ভাই একবার বলেন, ওর মাথায় গুলি করে খুলি উড়িয়ে দিই। কিছুই করতে হবে না ফারহান, সে আমাকে এখনো চিনে নাই। আমি কেমন মাস্টার মাইন্ড গেমার, সে চিনলে আমাকে নাম ধরে ডাকতো না। তাকে আমার রুমটা দেখিয়ে দে। এই চল আমার সাথে, তোকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। ফারহান একটা রুম দেখিয়ে দিল আকাশকে। আকাশ রুমে প্রবেশ করে তার কাঁধ থেকে ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ কিছু পড়ার শব্দে আকাশের ঘুমটা ভেঙে গেল। আকাশ চোখ মেলে চারিপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো কে এসেছে তার রুমে। দরজার আড়াল থেকে একজন ফিসফিস করে বলতে লাগলো, এই তোরা সবাই এই ছেলেটার উপর খেয়াল রাখবি সব সময়, কারণ এই ছেলেটা আমাকে গুলি করতে চাইছিল। ওর সাহস ও আছে অনেক। একবার যদি রকি ভাইয়ের ওপর বিশ্বাস স্থাপন হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর রকি ভাই পাত্তা দিবে না। আপনি কোনো চিন্তা করবেন না ফারহান ভাই, আমরা এই ছেলেটাকে সব সময় দেখে রাখবো। এখন চলেন, চলে যাই, ভোর হয়ে এসেছে। চল। ফারহান এবং তার চেলাপেলা চলে গেল। এদিকে আকাশ বিছানা থেকে উঠে তার ব্যাগ থেকে পিস্তলটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর পেয়ে গেল পিস্তলটা। কোমরে গুজে নিয়ে আবারও শুয়ে পড়ল। সকাল 7টা। ফারহানের ডাকে আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ, এখন ওঠো, ভাই তোমাকে ডাকতেছে। ভাই উঠতেছি। আর একটা কথা, মাঝরাতে কেউ আমার ঘরের সামনে এসেছিল মনে হচ্ছে, কিছু পড়ার আওয়াজ পেয়েছিলাম। হয়তো বিড়াল বা
ইঁদুরে কিছু ফেলেছে, ওইদিকে ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে আসো। আচ্ছা আপনি যান, আমি আসতেছি। আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো রকির কাছে। এদিকে রকি একটা ছবি টেবিলের ওপর রেখে বলতে লাগলো, আকাশ, এই ছবিটা ভালো করে দেখো। এই লোকটাকে খুন করতে হবে তোমার। তার আগে বলেন, এই লোকটা কি কি এমন করেছে যে তাকে খুন করতে হবে আমার? এসব বলতে পারবো না। এখানে 5 লক্ষ টাকা আছে, তাকে খুন করে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে। আমি যেটা বলেছি আগে এটা বলেন, আর না বলতে পারলে আমি খুন করতে পারবো না তাকে। সে একজন মাফিয়া কিং, বিভিন্ন এলাকা থেকে বাচ্চা কিডন্যাপ করে বিক্রি করে দেয় বিদেশে। তো কি হয়েছে? সে তার কাজ করতেছে, এতে আপনার সমস্যা কি? আপনি তাকে খুন করার জন্য টাকা দিতেছেন কেন? আকাশ, তোমাকে সব বলতে পারবো না। তোমাকে টাকা দিয়েছি, খুন করে চলে আসবে, তবে সাবধান, তাকে মারতে অনেক কঠিন হবে। তোমার সাথে সবসময় ফুল সিকিউরিটি গার্ড থাকবে। এসব সিকিউরিটি গার্ড সমস্যা নেই, জাস্ট তাকে খুন তো করতে হবে, তাই না? এই নাও তার ঠিকানা, আর এটা তোমার পিস্তল। আরও যদি কিছু লাগে তাহলে বলো, আমি দিতে পারবো। আমার একটা স্নাইপার লাগবে, 1500 মিটার দূর থেকেও যাতে গুলি করতে পারি বা তাকে মারতে পারি। তোমাকে স্নাইপারের কথা বলেছে কে? তুমি কি আগে কখনো এজেন্সির কাজ করছো? আমি কাজ করতে যাব কেন? কালকে আসার সময় ফারহান তো আমাকে বলেছে, সব কিছু বলেছে। ফারহান, তুই আকাশকে বলেছিস নাকি স্নাইপারের কথা? জি ভাই, বলেছিলাম তাকে সব কিছু। আমার রুম বক্স থেকে স্নাইপারটা এনে দে তাকে। ঠিক আছে ভাই। আকাশকে স্নাইপার এনে দিতেই আকাশ স্নাইপারটা নিয়ে যেই যেতে যাবে, এমন সময় রকি বলতে লাগলো, তুমি এসব আগে তো কখনোই চালাও নাই, তাহলে কিভাবে চালাবে এখন? আমার একটা কথা শুনেন ভাই, আজ থেকে 5 বছর আগে আমার আব্বু চেয়ারম্যানের সাথে ঝগড়া লাগছিল। তখন চেয়ারম্যান তার পিস্তল দিয়ে গুলি করতে গিয়েছিল আমার আব্বুকে, কিন্তু আমি তাকে তার পিস্তলটা দিয়ে গুলি করে মেরে ফেলি। 5 বছর আগের এক্সপিরিয়েন্স আছে আমার। ও আচ্ছা, যা তাহলে। আকাশ চলে গেল বাইরে। বাসে করে সেই ঠিকানায় চলে আসলো। পকেট থেকে ফোনটা বের করে আকাশ মেসেজ দিল ক্যাপ্টেন আবিরকে। আসসালামু আলাইকুম স্যার, আমি রকিকে পেয়ে গেছি, এখন তাকে ধরা যাবে না। আমি সময় মতো তাকে ধরে নিয়ে যাব, আমাকে মেসেজ দিবেন না। 1 বছরের মধ্যে আমি তাকে ধরে নিয়ে আপনাদের সামনে হাজির করব। এই বলে আকাশ তার ফোন থেকে সিম কার্ডটা খুলে ফেলে দিল ডাস্টবিনে। যাকে মারবে তার বাড়ির সামনে বাসাটা ভাড়া করে নিল আকাশ। রাতে ছাদে এসে দাঁড়িয়ে আকাশ স্নাইপারটা দিয়ে দেখতে লাগলো বাড়িতে কত লোকজন আছে। দেখা শেষ হতেই আকাশ চলে আসলো রুমে। রাত 12টা। আকাশ দেয়াল টপকিয়ে চলে আসলো সেই বাসায়। আস্তে আস্তে ভেতরে ঢুকতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসলো লোকটার রুমে। এসে দেখে লোকটা তার স্ত্রীর সাথে শুয়ে আছে। আকাশ একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশ ভাবতে লাগলো লোকটাকে, এই শালা ওঠ, আর কত ঘুমাবি? তোর মরণ যে চলে এসেছে। আমি এই কে তুমি, আর আমার বাড়িতে ঢুকলে কিভাবে? বডিগার্ড? বডিগার্ড? এই শালা চুপ, চেঁচামেচি করলে গুলি করে উড়িয়ে দিব তোকে। সত্যি করে বল, তুই কি কি কাজ করিস? রকি তোকে মারতে চাই কেন? তুমি রকির লোক? ধরে নিতে পারিস এমনটাই। সত্যি করে বল, কেন মারতে চাই তোকে? রকির সাথে আমার কোনো শত্রুতা নেই। রকি আমাকে মারতে চায় কারণ আমার সকল সম্পত্তি তার নামে লিখে নিতে। সে রকি না, তার আসল পরিচয় হচ্ছে সে আমেরিকার মাফিয়া কিং। তাকে এখন পর্যন্ত কেউ দেখে নেই। ও আচ্ছা, এই কারণে মারতে চাই নাকি অন্য কারণে মারতে চাই? সত্যি কথা বললে আমাকে ছেড়ে দিবে তো? ছেড়ে দেব। এই দেখো, এইগুলো নেওয়ার জন্য আমাকে মারতে চাই। রকি মাফিয়া কিং হলেও সে অনেক ভয়ঙ্কর। আমার তো বিশ্বাস হয় না সামান্য কিছু ড্রাগসের জন্য তোকে মারবে না। সে যেহেতু একজন মাফিয়া কিং, তার কাছে অনেক অনেক টাকা আছে। এই সামান্য ড্রাগসের জন্য তোকে মারার জন্য 5 লক্ষ টাকা দিবে না। এই ড্রাগসগুলো দেখতে সাধারণ হলেও একবার যেই ড্রাগসগুলো খাবে সে সাথে সাথে মারা যেতে পারে এবং পাগলও হয়ে যেতে পারে। এই ড্রাগস খাইয়ে মানুষকে মারার পরও ওর লাশ দিয়ে অনেক কিছু করা যায়। এই দেখো লাশ দিয়ে কি কি করতে পারে ওরা। ও আচ্ছা, এই ব্যাপার। এখন তোকে যদি আমি মেরে ফেলি তাহলে রকির কাছে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, আর যদি না মারি তাহলে রকি আমাকে মেরে ফেলবে। তুই যেহেতু ড্রাগসের ব্যবসা করিস,
সেহেতু তোকে মেরে ফেললে আমার কিছুই যায় আসবে না, মর তুই। এই বলে আকাশ তাকে গুলি করে দেয়, কিন্তু তার স্ত্রীকে ছেড়ে দেয়। পুরো ঘর খোঁজাখুঁজি করে কিছুই পেল না আকাশ, শুধু ড্রাগসগুলো ছাড়া। যে চলে যেতে যাবে এমন সময় মাফিয়াটার স্ত্রী বলতে লাগলো, যেহেতু তুমি তাকে মেরে ফেলেছো সেহেতু তুমি ওর সকল কিছুই নিয়ে যাও। সকল কিছু বলতে বুঝলাম না, কি বলতে চাইতেছেন? এই ঘরে তো কিছুই পেলাম না, আপনি সকল কিছু বললেন কি করে? ওই যে টেবিলটা দেখতে পাচ্ছ না, ওইটার সামনে থেকে সরালে একটা গুপ্ত ঘর দেখতে পাবে। ওই ঘরের ভিতরে হাজার হাজার অস্ত্র, ড্রাগস আরও অনেক জিনিস আছে। ধন্যবাদ আপনাকে, আপনি এইখান থেকে চলে যান, আপনাকে কিছু করব না। সবগুলো অস্ত্র ব্যাগের ভিতরে ঢুকিয়ে নেন, আমি গাড়ি বের করতেছি, ওই গাড়ি করে অস্ত্রগুলো নিয়ে যান। আচ্ছা, তবে বেশি হুঁশিয়ারি করলে বুঝতে তো পারছেন কি হতে পারে আপনার। আমি কাউকে কিছুই বলবো না, আপনি নিয়ে যান সব কিছু। মহিলাটা চলে যেতেই আকাশ বড় একটা ব্যাগের ভেতরে সব ভরে নিল। টেবিল থেকে লোকটার ফোন নিয়ে ফোন দিল ক্যাপ্টেন আবিরকে। কয়েকবার রিং হতেই আবির ফোনটা রিসিভ করলো। স্যার, আমি কমলনগর এলাকায় আছি, আপনি তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে চলে আসেন। একটা বাড়ি থেকে অনেক অস্ত্র আর ড্রাগস পেয়েছি আমি। আকাশ, তুমি যে কোনো একটা গাড়ি করে নিয়ে আসো, কিছু দূর আমরা এগিয়ে আসতেছি। ঠিক আছে স্যার। আর একটা কথা, আমি একজন মাফিয়াকে মেরে ফেলেছি, সে খারাপ কাজে যুক্ত ছিল, মেয়ে পাচার করতো। ওকে, সমস্যা নেই, আমি এইসব দেখে নিব নে। আমরা চলনবিল এলাকা দিয়ে আসতেছি, তুমি ওই দিক দিয়ে আসো। ঠিক আছে স্যার, আসতেছি আমি। আকাশ ব্যাগ দুইটা কোনো রকম নিচে নামিয়ে গাড়িতে উঠিয়ে দিল। আকাশ ড্রাইভিং সিটে বসে গাড়িটা স্টার্ট দিয়ে চলে গেল এলাকার দিকে যাচ্ছে। এমন সময় তার পকেটে থাকা ফোনটা বাজতে লাগলো, যেটা আসার সময় রকি তাকে দিয়েছিল। আকাশ ফোনটা বের করে রেখে দিল গাড়ির ড্যাশবোর্ডে। বেশ কিছুক্ষণের মধ্যে আকাশ চলে আসলো চলনবিল এলাকায়। গাড়িটা একটা ফাঁকা জায়গায় রেখে দাঁড়িয়ে আছে। এমন সময় সেনাবাহিনীর কয়েকটা গাড়ি আসলো। আকাশ রাস্তায় দাঁড়িয়ে লাইট দিয়ে ইশারা করতে গাড়িগুলো এসে থেমে গেল পাশে। গাড়ি থেকে ক্যাপ্টেন আবির নেমে চলে আসলো আকাশের কাছে। জি স্যার, আমি সেফ আছি, আমি রকির সাথে কাজ করতেছি, আশা করি 6 মাস বা 1 বছরের মধ্যে রকিকে ধরে ফেলবো আমি। আকাশ, তুমি সেভ আছো তো? ঠিক আছে আকাশ, এখন তাহলে যাও তুমি। মালগুলো আপনাদের গাড়িতে উঠিয়ে নেন, আমি গাড়ি করে আবারও বাড়িতে যাব। ওইখানে কিছু জিনিস আছে আমার, ওইগুলো নিয়ে আবার যেতে হবে রকির কাছে। আর হ্যাঁ, এইগুলো অস্ত্র যে পেয়েছে এটা কাউকে বলবেন না। যে মারা গেছে সকাল 10টার মধ্যে যেন তার খবর সকল টিভি চ্যানেলে চলে যায়। ঠিক আছে, চলে যাবে, এখন যাও, সব কিছু আমরা নিয়ে নিয়েছি। আকাশ গাড়িটা ঘুরিয়ে আবার চলে আসলো সেই বাড়ির সামনে। গাড়িটা পার্ক করে চলে আসলো তার ভাড়া করা বাসায়। পিস্তল আর স্নাইপারটা নিয়ে বেরিয়ে পড়লো বাস কাউন্টারের উদ্দেশ্যে। পকেট থেকে ফোনটা বের করে আকাশ ফোন দিল রকির কাছে। ওই পাশ থেকে ফোনটা রিসিভ করলো রকি আর বলতে লাগলো, কিরে, এতগুলো ফোন দিলাম, ধরলি না কেন? ফোন বাসায় রেখে গিয়েছিলাম, আর যাকে খুন করার সুপারিশ দিয়েছেন তাকে খুন করে ফেলেছি। সাবাস, তোকে দিয়ে আমার কাজ হবে। চলে আয় নয়নপুরে, আমি গাড়ি পাঠিয়ে দিতেছি বাস কাউন্টারে। ঠিক আছে ভাই। আর আমাকে যে 5 লক্ষ টাকা দিয়েছেন, 1 লক্ষ টাকা বাসা ভাড়া দিয়েছি, আমাকে 1 লক্ষ টাকা দিতে হবে। তোকে 1 লক্ষ, তোকে আরও 5 লক্ষ টাকা দিব, তুই আয়। তোর মতো ছেলে এতদিন খুঁজছিলাম আমি। আকাশ আরও কিছুক্ষণ ফোনে কথা বলে ফোনটা কেটে দিল। রাতে বাসে উঠে পড়ল আকাশ। পরের দিন সকাল 10টায় আকাশ চলে গেল নয়নপুর বাস কাউন্টারে। বাস থেকে নামতেই রকির লোকেরা এসে আকাশকে নিয়ে চলে গেল। দুপুরে খাবার খাচ্ছে রকি আর আকাশ। আমি তো ভেবেছিলাম কিছুদিন সময় লাগবে তাকে মারার জন্য, কিন্তু তুই তো দেখি এক রাতে সাবার করে দিয়েছিস। আসলে ভাই, কেউ যদি একটা কাজ দেয় ওইটা সবার আগে করে ফেলি। আর কোনো কাজ থাকলে বলেন, এগুলো করে দিই, বসে থাকতে ভালো লাগতেছে না। এখন গিয়ে একটু ঘুমা, রাতে না হয় তোকে আরেকটা কাজ দিব। ঠিক আছে ভাই। আকাশ চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। রাত প্রায় 9টা। এমন সময় আকাশের ঘুম ভেঙে গেল। আকাশ উঠে ফ্রেশ হয়ে চলে আসলো রকির কাছে। সোফায় বসে আছে। এমন সময় আরেকটা ছবি আকাশের সামনে রেখে বলতে লাগলো, এটাকে উপরে পাঠাতে হবে, 2 দিন সময় দিলাম তোকে। হয়ে যাবে, চিন্তা নেই।
আকাশ খাওয়া দাওয়া করে রকির একটা গাড়ি নিয়ে চলে গেল সেই লোকেশনে। আস্তে আস্তে আকাশ রকি সকল মাফিয়াদের মেরে ফেলল। 1 বছরের মধ্যে রকির সব থেকে প্রিয় মানুষ হচ্ছে আকাশ। এখন রকি সবসময় আকাশের সাথেই থাকে। আকাশ, এখন সব থেকে পাওয়ারফুল মাফিয়া হচ্ছে আমি। তুই এখন থেকে আমার ডান হাত। আমাদের আর কেউ কিছু করতে পারবে না। আচ্ছা রকি, আমি যে তোমাকে ভাই বলি না সবার মতো, এতে কি রাগ হয় না? এ হে, এখন আর রাগ হয় না, আগে অনেক রাগ হতো তোর ওপর। ভালো কথা মনে পড়লো। আচ্ছা রকি, আমাদেরকে এখনও পুলিশ বা সেনাবাহিনী কেউ গ্রেপ্তার করে নাই কেন? পুলিশ তো আমার পোশাক কুকুর, তাদেরকে টাকা দিয়ে রেখেছি, ওরা আমাদের কিছুই করবে না। তবে সেনাবাহিনীর অফিসাররা আমাদের পিছু লেগে আসে, কিন্তু কিছুই তথ্য পায় নাই। পাইলে আমরা এখানে থাকতাম না, বুঝতে পারছিস? এখন তো কাজ কাম নেই, ভাবতেছি একটু ঢাকা থেকে ঘুরে আসবো। তুমি না হয় এইখানেই থাকো। তুই ঢাকা যাবি আর আমি এইখানেই থাকবো? ভাবলি কি করে? আমিও যাবো তোর সাথে ঢাকা। চল আজকে রওনা দে। ঠিক আছে, তুমি যখন বলতেছো তখন তো রওনা দিতেই হয়। এখন বাসায় গিয়ে সব কিছু রেডি করে নিই, চলো। চল। আকাশ রকিকে নিয়ে চলে আসলো রকির আস্তানায়। রকিকে কাপড় ব্যাগে বলতে দেখে ফারহান বলতে লাগলো, ভাই কোথাও যাইতেছেন নাকি? আকাশের সাথে একটু ঢাকা যাইতেছি ঘোরাঘুরি করার জন্য। আপনার উপর যদি বিপদ হয় তখন কি করবেন? আপনাকে একা যেতে দিব না, আমরাও যাব আপনার সাথে। আমার সাথে আকাশ আছে, কিছুই হবে না আমার। তোরা এখানেই থাক। কিন্তু ভাই। কোনো কিন্তু না, আমি আকাশের সাথে যাইতেছি। ঠিক আছে ভাই, যান তাহলে। আকাশ ভাই, রকি ভাইয়ের খেয়াল রাখেন। চিন্তা করিস না ফারহান, রকির কিছুই হতে দিব না। আকাশ রকিকে নিয়ে চলে আসলো বাইরে। গাড়িতে উঠে যেতে লাগলো ঢাকার উদ্দেশ্যে। আকাশ ড্রাইভ করছে আর রকি পাশের সিটে বসে আছে। প্রায় 6 ঘন্টা পর আকাশ আর রকি চলে আসলো ঢাকায়। 5 স্টার হোটেলে একটা রুম বুক করে নিল আকাশ। দুজন চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বসে আছে রকি। এমন সময় আকাশ আসলো। বাইরে থেকে আকাশকে দেখে বলতে লাগলো, কোথায় গিয়েছিল আকাশ? একটু নিচে গিয়েছিলাম, খুব ক্ষুধা লাগছে তো তাই খাবার অর্ডার দিয়ে আসলাম। ভালো করেছিস, আমার খুব ক্ষুধা লাগছে খুব। রাতে আকাশ আর রকি খাওয়া দাওয়া করে বসে রইল। এমন সময় রকির ফোনে একটা কল আসলো। রকি ফোনটা লাউড স্পিকারে দিয়ে বলতে লাগলো, হ্যালো ফারহান। ভাই আপনি যত তাড়াতাড়ি পারেন ওইখান থেকে চলে আসেন। আকাশ একজন সেনাবাহিনীর সিক্রেট টাইম অফিসার। কি আবল তাবল বলতেছিস ফারহান? জি ভাই, সত্যি বলতেছি। সেনাবাহিনীর অফিসাররা আমাদের সকল লোকদের ধরে নিয়ে যাইতেছে। আমি আপনাকে এটা জানানোর জন্য ফোন দিয়েছি। কথা বলা শেষ হয়েছে রে রকি? আকাশ, তুই কি সত্যি একজন সেনাবাহিনীর সিক্রেট অফিসার? আমি একজন সেনাবাহিনীর সিক্রেট অফিসার। তোমাকে ধরার জন্য আমাদের সেনাবাহিনীর টিম প্রায় 3 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারে নাই। আর আমি 1 বছরে তোমাকে ধরে ফেললাম। সাথে তোমার সকল কালো কাজগুলোও আমাদের সেনাবাহিনীর আয়ত্তে নিয়ে আসা হয়েছে। আকাশ, তুই কাজটা ভালো করলি না আমার সাথে। আমাকে ধরা এত সহজ না। তুই এইখান থেকে পালিয়ে কোথাও যাইতে পারবি না। একবার ব্যালকনিতে গিয়ে দেখ, চারিপাশে সেনাবাহিনীর শত শত অফিসাররা দাঁড়িয়ে আছে। রকি, তুমি এখন আমাদের হাতে বন্দি। তুমি আমাদের কাছে স্যালেন্ডার করো, আমাদের বাধ্য করো না উপরে যাওয়ার জন্য। আকাশ, তুই যেভাবে আমাকে এখানে নিয়ে এসেছিস সেভাবেই আমাকে নিয়ে যাইতে হবে। তোকে না হলে কিন্তু আমি তোকে গুলি করে মেরে ফেলবো। আমাকে গুলি করে মেরে ফেললে তুই যে এখান থেকে পালিয়ে যাইতে পারবি তা কিন্তু না। আমাদের সেনাবাহিনীর প্রায় 500 জন অফিসার এই পুরো 5 স্টার রুম হোটেলটা ঘিরে ফেলেছে তোকে ধরার জন্য। আমাকে যখন ধরবে তখন তোকে না হয় মেরেই আমি সবার কাছে ধরা দিই, কি বলিস তুই? এই বলে রকি তার কোমর থেকে পিস্তলটা বের করে আকাশের বুক বরাবর দিল গুলি চালিয়ে। এদিকে আকাশ মাটিতে পড়ার আগেই রকির 2 পায়ে গুলি করে দিল, যাতে কোথাও না যেতে পারে। গুলির শব্দ শুনে কয়েকশত সেনাবাহিনীর অফিসার আকাশের কেবিনের দরজায় লক ভেঙে ভেতরে প্রবেশ করলো। রকিকে হাতে না ধরে কয়েকজন অফিসার নিয়ে গেল নিচে। এদিকে আকাশকে তাড়াতাড়ি করে কয়েকজন অফিসার দরাদরি করে নিয়ে আসলো হাসপাতালে। পুরো হাসপাতাল সেনাবাহিনীর অফিসাররা ভরে গেছে। এদিকে ডাক্তার অপারেশন করছে। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার অপারেশন শেষ করে বের হয়ে আসতেই ক্যাপ্টেন বলতে লাগলো, ডাক্তার, আকাশের কি অবস্থা এখন? দেখুন, আমরা কিছুই বলতে পারছি না।
আকাশের হার্ট খুব কম কাজ করছে। 72 ঘন্টা না গেলে আমরা আপনাকে কিছুই জানাতে পারবো না। ডাক্তার যত টাকা লাগে, যত বড় বড় ডাক্তার লাগে, আপনি তাদের ফোন দিয়ে নিয়ে আসেন দেশে। আমার অফিসারের যাতে কিচ্ছু না হয়। দেখুন ক্যাপ্টেন আবির, সবসময় টাকা দিয়ে সব কিছু হয় না। আল্লাহর কাছে দোয়া করেন যাতে আকাশের কোনো কিছু না হয়। একমাত্র আল্লাহ চাইলেই পারবে আকাশকে আবার সুস্থ করে দিতে। আমরা তো মাত্র উসিলা। ডাক্তার এই বলে চলে গেল তার কেবিনে। মাঝরাতে সবাই তাহাজ্জুদের নামাজ আদায় করে সকল অফিসার কান্না করতে করতে আল্লাহর কাছে আকাশকে সুস্থ করে দেওয়ার জন্য দোয়া করছে। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। আকাশের জ্ঞান ফিরতেই ডাক্তার কেবিনে ঢুকে বলতে লাগলো, দেখুন এইখানে বেশি লোক থাকা যাবে না। বেশি লোকজন থাকলে রোগীর সমস্যা হতে পারে। আপনারা প্লিজ বাইরে চলে যান। ডাক্তারের কথায় সবাই বাইরে চলে আসলো। এইদিকে ডাক্তার আকাশকে চেক আপ করে চলে গেল। বিকালবেলা ক্যাপ্টেন আবির বসে আছে আকাশের কেবিনে। আকাশ তোমাকে গুলি করলো কিভাবে? তোমার কাছেও তো পিস্তল ছিল, তুমি তাকে গুলি করে মেরে ফেলতে। স্যার, অনেক অপরাধীকে তো মারলাম আমি। রকিকে তো ধরে ফেলেছেন, তার কি শাস্তি হবে জানালেন না তো? 5 দিন পর তোমাকে আদালতে তোলা হবে, ওইখানে তোমাকেও থাকতে হবে। ইনশাল্লাহ স্যার, আমিও থাকবো ওইখানে। দেখতে দেখতে হাসপাতালে কেটে গেল 5 দিন। আকাশ বেশ খানিকটা সুস্থ হয়েছে। আকাশকে রিলিজ দিয়ে দিতেই আকাশ চলে আসলো আদালতে। আকাশ কোনো একটা চেয়ারে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর আদালতের কাজ শেষ হতেই জজ সাহেব সবার উদ্দেশ্যে বলতে লাগলো, রকি হচ্ছে একজন ড্রাগস মাফিয়া কিং, সে একজন সন্ত্রাসী আর ইত্যাদি ইত্যাদি প্রমাণও আমাদের কাছে আছে। আদালত রকিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ করা হচ্ছে। 5/5/2025 রাত ঠিক 12টার সময় আকাশ এর মৃত্যুর ঘোষণা করা হচ্ছে। দ্য কেস ইজ ক্লোজ। জজ সাহেব যেই চলে যেতে যাবে এমন সময় আকাশ দাঁড়িয়ে বলতে লাগলো, জজ সাহেব, আমার কিছু কথা ছিল। আকাশ, সময় শেষ, এখন আর কোনো কথা নয়। 5 মিনিট আপনি বসান। 5 মিনিটের মধ্যে আমার সব কথা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমার বক্তব্য তুমি বলো। স্যার, রকি মানুষটা খারাপ হলেও তার মনটা অনেক ভালো। আমি 1 বছর তার সকল কাজ এবং অনেক এভিডেন্স জোগাড় করেছি। রকির 12টা অনাথাশ্রম আছে। আপনি রকিকে ফাঁসির আদেশ না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন, এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে। ক্যাপ্টেন আবির আপনার অফিসার, এসব কি বলতেছেন? রকিকে যদি আমরা বাঁচিয়ে রাখি তাহলে সে কোনো সময় জেল থেকে পালিয়ে যেতে পারে। স্যার, আকাশ যেহেতু বলতেছে, সে ঠিক কথাই বলতেছে। আপনি আকাশের কথাটা রাখেন, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেন। ঠিক আছে তাহলে। জজ রকিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল আরও 1 মাস। আকাশ, প্রিয়া আর ক্যাপ্টেন আবির দাঁড়িয়ে আছে একটা কেবিনে। ক্যাপ্টেন আবির বলতে লাগলো, প্রিয়া, 1 বছর আগে একটা কথা বলেছিলে, মনে আছে তোমার? না স্যার, কি বলেছিলাম আমি? আকাশ যদি রকিকে ধরতে পারে তাহলে আমি যা বলবো তোমার তাই করতে হবে, এটা বলেছিলে আমার সামনে। যদি বলে থাকি তাহলে তো বললাম। এখন বলেন আমাকে কি করতে হবে? তোমাকে বিয়ে করতে হবে আকাশকে। আমি পারবো না, আর আকাশ আমার থেকে অনেক ছোট, তাকে বিয়ে করব কিভাবে? বয়সটা ম্যাটার না, বয়স দিয়ে কিছুই যায় আসে না, আমি যেটা বলি এটাই হবে। আকাশ, কালকে তোমার আম্মু আব্বুকে নিয়ে আমার বাড়িতে আসবে। আর তোমার জন্য সুখবর আছে, 3 দিন পর তোমাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হবে। আমার জায়গায় তুমি বসবে, আর আমি কাজ থেকে রিটায়ার হব। তা তো বুঝলাম, কিন্তু আমি আপনার বাসায় কেন যাব? আমার আব্বু আম্মুকে নিয়ে আমি তো যাব প্রিয়াদের বাসায়। তুমি হয়তো জানো না, প্রিয়া আমার বড় মেয়ে। আর জানবেই কি করে, প্রথম দিনই তো ঝগড়া করে 2 জন আলাদা হয়ে গেছো। ও আচ্ছা, এই কথা। আজকে তুমি বাড়িতে চলে যাও, কালকে একেবারে তোমার পুরো পরিবারকে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। আকাশ চলে গেল বাইরে। বাসের একটা টিকিট কেটে বসে পড়ল বাসে। প্রায় 3 ঘন্টা পর আকাশ চলে আসলো তার গ্রামে। রাতে আকাশ খাওয়া দাওয়া করে তার মা বাবা আর বোনকে বলে রাখলো যে তাদের ঢাকা যেতে হবে সকালে। আকাশ বিছানায় শুয়ে পড়তে ঘুমিয়ে পড়ল। অনেকদিন সে ঘুমায়নি। সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙলো আকাশের। আকাশ বিছানায় রেখে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে চলে আসলো বাস কাউন্টারে।
4টে টিকিট কেটে নিল। সবাই বাসে বসে আছে। এদিকে আকাশ তার বোন স্নেহার সাথে গল্প করছে। গল্প করতে করতে বাস চলে আসলো ঢাকায়। আকাশ 2টা রিক্সা নিয়ে চলে আসলো ক্যাপ্টেন আবির হাসানের বাসায়। এত সেনাবাহিনী দেখে আকাশের মা বাবা আর স্নেহা অবাক হলো। আকাশ কলিং বেল দিতেই ক্যাপ্টেন আবির হাসান এসে দরজা খুলে দিল। আরে আকাশ, চলে এসো, ভিতরে আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা। আকাশ তার পরিবার নিয়ে ভেতরে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই গল্প করেছে। এমন সময় ক্যাপ্টেন আবির বলতে লাগলো, বিআই সাহেব, আপনারা যখন চলে এসেছেন বিয়েটা পড়িয়ে দিই কাজীকে ডেকে। পড়িয়ে দেন, ভালো হবে। ক্যাপ্টেন আবির একজন কাজী ডেকে এনে আকাশ আর প্রিয়ার বিয়েটা পড়িয়ে দিল। এইভাবেই কেটে গেল 6টি বছর। আকাশ এখন সেনাবাহিনীর ক্যাপ্টেন। রাতে আকাশ বসে আছে সোফায়। এমন সময় তার মেয়ে এসে বলতে লাগলো, আপু আপু, আমার একটা ভাইয়া লাগবে, আম্মুকে বলে একটা ভাইয়া এনে দাও। আচ্ছা তুমি যাও, আমি তোমার আম্মুকে বলতেছি। এই বলে আকাশ চলে গেল তার রুমে। এদিকে প্রিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে থাকে। পেছন থেকে আকাশ এসে জড়িয়ে ধরে বলতে থাকে, প্রিয়া, তোমার মেয়ে বলছে তার একটা ভাইয়া লাগবে। তো কি হয়েছে এখন? এখন আমি আমার মেয়ের জন্য একটা ভাইয়া আনবো। না, আমি এখন কিচ্ছু করে দিব না। তুমি বললেই হলো নাকি, আমি করব। এই বলে আকাশ প্রিয়াকে কোলে তুলে খাটে শুয়ে দিল। আস্তে আস্তে আকাশ প্রিয়ার ওপর। বাকিটা ইতিহাস। আজকের গল্প এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে।